আজ আমার নামে সালিশ বসেছে, কারণ আমি নাকি 4-5 বেলা খাই। এত খেলে নাকি তাদের ছেলের উন্নতি হবে না। উঠোনের মাঝখানে প্লাস্টিকের চেয়ারটায় বসে মাথা নিচু করে কথাগুলো ভাবছিলাম। আমার ঠিক সামনে গম্ভীর মুখে বসে আছেন আমার শ্বশুর মশাই আর শাশুড়ি আম্মা। পাশের সোফাটায় পা নাচাতে নাচাতে পান চিবুচ্ছেন পাড়ার মাতব্বর কিসিমের এক খালাম্মা। আর সবার শেষে ঘরের এক কোণে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে নিষাদ, আমার স্বামী। বিয়ে হয়েছে মাত্র 6 মাস। নিষাদ একটা বেসরকারি কোম্পানিতে ছোটখাটো চাকরি করে। বেতন যা পায় এই বাজারে তাদের সংসার টেনে টুনে চলে যায়। কিন্তু সমস্যাটা টাকার অভাব নিয়ে নয়, সমস্যাটি বেঁধেছে আমার ক্ষুধা নিয়ে। শাশুড়ি আমার গলা খাকারি দিয়ে বিচারকের ভঙ্গিতে বলতে শুরু করলেন, বুঝলেন না ভাবি, সকালে নাস্তা খাওয়ার পর বেলা 11টা বাজতে না বাজতে ওনার আবার খিদে পায়। দুপুরে তো গামলা ভরে ভাত খাই, বিকেলে আবার মুড়ি বা বিস্কুট না হলে চলে না। রাতে তো আছে। এই বাজারে এত খোরাকি যোগান দিতে গিয়ে আমার নিঃস্বাদ তো ফতুর হয়ে যাবে। ছেলেটার চেহারার দিকে তাকানো যায় না, সব ও একাই সাবার করে দিচ্ছে। শাশুড়ি আম্মার কথা শুনে খালাম্মা এমন ভাবে তাকালেন যেন আমি নিষাদের বেতন না, আস্ত একটা মানুষ গিলে খেয়ে ফেলেছি। আমি মনে মনে হিসাব করলাম, সকালে রুটি সবজি, 11টার দিকে রাতের বেঁচে যাওয়া একটুখানি ভাত, যেটা না খেলে নষ্ট হতো, দুপুরে স্বাভাবিক খাবার, আর বিকেলে 1 কাপ চায়ের সাথে 2টো বিস্কুট। এটাকে ওনারা 4-5 বেলা রাজভোগ বানিয়ে ছেড়েছেন। আমি নিষাদের দিকে তাকালাম। নিষাদ আমার দিকে তাকিয়ে এক চিলতে অসহায় হাসি হাসলো। বেচারা মায়ের মুখের উপর কথাও বলতে পারছে না, আবার আমার এই অপমানও সহ্য করতে পারছে না। সালিশের মাঝখানে নিষাদ হুট করে ঘরের ভেতর চলে গেল। শাশুড়ি আম্মা টিপ্পনি কেটে বললেন, দেখলেন তো ভাবি, ছেলে আমার লজ্জায় মুখ লুকাচ্ছে। কিন্তু ভুলটা ভাঙলো ঠিক 2 মিনিট পর। নিষাদ যখন ঘর থেকে বের হলো, তার হাতে একটা বড় ডিজিটাল ওজন মাপার মেশিন। সে সোজা এসে মেশিনটা উঠোনের মাঝখানে রাখলো। নিষাদ গম্ভীর গলায় বলল, মা, তোমরা তো অনেক হিসাব করলে, এবার একটু আসল হিসাবটা করি। সবাই চুপ। নিষাদ আমার হাত ধরে টেনে দাঁড় করালো। চাঁদনি, ওঠো তো এই মেশিনটার উপর। আমি কিছুটা ইতস্তত করে দাঁড়ালাম। কাটা গিয়ে ঠেকলো 48 কেজিতে। নিষাদ খালাম্মার দিকে তাকিয়ে বলল, খালাম্মা, বিয়ের সময় চাঁদনির ওজন ছিল 50 কেজি। গত 6 মাসে ও 4-5 বেলা গামলা ভরে খেয়ে 2 কেজি ওজন কমিয়েছে। আর আমার কথা বলছো মা? বিয়ের আগে আমার ওজন ছিল 62 কেজি। আজ সকালে মেপে দেখলাম 66 কেজি হয়েছে। এখন তোমরাই বলো, কার খাবার কার পেটে যাচ্ছে? চাঁদনি যদি এতই খেত, তবে শুকিয়ে যাচ্ছে কেন? আর আমি ফতুর হয়ে গেলে আমার ওজন বাড়ছে কি করে? নিষাদের এই অনাকাঙ্ক্ষিত যুক্তির সামনে শাশুড়ি আম্মার খালাম্মা মুহূর্তের মধ্যে বোবা হয়ে গেলেন। নিষাদ থামলো না। সে আমার পাশে এসে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, আমার উন্নতির জন্য চাঁদনিকে না খেয়ে থাকতে হবে না মা। ও এবাড়ির বউ, কোনো কাজের লোক না যে মেপে মেপে খাবে। ও 4 বেলা খাক বা 5 বেলা, সেটা জোগাড় করার ক্ষমতা আমার আছে। আজ থেকে আমার সংসারে কে কয়টা বিস্কুট খেলো সেই হিসাব যদি কেউ করতে আসে, তবে আমি চাঁদনিকে নিয়ে আলাদা বাসা ভাড়া নিতে বাধ্য হব। খালাম্মা ব্যাগতিক দেখে পানের বাটাটা চট জলদি ব্যাগে পুরে বললেন, আরে ভাই, ঘরের কথা ঘরেই থাক, আমি আসি, বাড়িতে তরকারি চড়ানো আছে। তিনি প্রায় দৌড়ে পালালেন। শাশুড়ি আম্মাও মুখ কালো করে নিজের ঘরের দিকে রওনা দিল। বিকেলের দিকে বারান্দায় হালকা হাওয়া দিচ্ছিল। নিষাদ অফিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি ওর সামনে 1 কাপ চা আর 2টো পেঁয়াজও এনে রাখলাম। নিষাদ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কি ব্যাপার, সালিশের পর ক্ষুধা লাগেনি? পেঁয়াজও মোটে 2টো কেন? আমি হেসে ফেললাম। এতক্ষণে জমে থাকা সব অভিমান আর কষ্ট যেন নিষাদের ওই এক লাইনের সাহসিকতায় কর্পূরের মতো উড়ে গেছে। আমি ওর কাঁধে মাথা রেখে বললাম, বাস্তবতা আসলে অদ্ভুত নিষাদ। যেখানে সামান্য 4 বেলা খাওয়া নিয়েও কথা শুনতে হয়, সেখানে তোমার মতো একজন মানুষ পাশে থাকলে মনে হয় দুনিয়ার সব ঝড় এক চটকিতে পার করে দেওয়া যায়। নিষাদ আমার হাতটা টেনে নিয়ে বলল, এখন থেকে 5 বেলা নয়, তুমি 6 বেলা খাবে। দেখি কার কত বড় সালিশ ডাকার ক্ষমতা আছে। আমরা দুজনেই হেসে উঠলাম। মধ্যবিত্তের টানাপোড়েনের সংসারে হাসিটুকুই তো আসল পুষ্টি, যা কোনো চাল ডালের মাপে মাপা যায় না। গতকালকে সালিশের পর বড় কোনো ঝড় না উঠলেও বাড়ির ভেতরে ঠান্ডা যুদ্ধটা দপ করে জ্বলে উঠল পরের দিন সকালে। নিষাদ অফিসে বের হতে শাশুড়ি আম্মা ননদ রিমা ড্রয়িং রুমে এসে বসলো।
রিমা এসে সোফায় পা নাচিয়ে বলল, মা, দেখলা তো তোমার গুণধর ছেলের কাণ্ড। কাল ওই পাড়ার মহিলার সামনে কেমন চামচামিটা করলো বউয়ের। এখন তো উনি মাথায় উঠে নাচবেন। শাশুড়ি আম্মা রান্নাঘরের দিকে তাকিয়ে একটা কড়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরে বলিস না, ভালোবাসার ভূত যখন ঘাড়ে চাপে তখন মা বোনের চেয়ে বউ বড় হয়। নিজে বড় লোকের বেটি, অহংকারে পা মাটিতে পড়ে না। প্রেম করে তো বিয়ে করে চলে আসলো, বাপের বাড়ি থেকে একটা ফুটো পয়সাও তো আনলো না। রান্নাঘরে দাঁড়িয়ে ওনাদের প্রত্যেকটা কথা তীরের মতো আমার বকে বিচ্ছিল। বড় লোকের মেয়ে হওয়াটাই যেন আজ আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। আমি যখন চা নিয়ে ড্রয়িং রুমে গেলাম, রিমা চায়ের কাপটা টেবিলে সজোরে শব্দ করে রেখে বলল, ভাবি, চায় চিনি কম কেন? ও, ভুলেই গেছিলাম, বাপের বাড়িতে তো সব রেডিমেড পাইতেন, এখানে এসে তো আর সেসব বিলাসিতা চলবে না। বাপের বাড়ির এত দেমাক দেখান, তা বিয়ের পর থেকে তো একটা সুতো বাপের বাড়ি থেকে আসতে দেখলাম না। আমি মাথা নিচু করে রইলাম। চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অথচ আজ থেকে 7 মাস আগেও আমার জীবনটা এমন ছিল না। আমার বাবা ঢাকার নামকরা ব্যবসায়ী, আলিশান ফ্ল্যাট, গাড়ি, চাকর বাকর, কোনো কিছুর অভাব ছিল না আমার। কিন্তু আমি ভালোবেসেছিলাম নিশাদের মতো এক সৎ মধ্যবিত্ত ছেলেকে। বাবা যখন সোজা জানিয়ে দিলেন, এই ছেলের সাথে বিয়ে হলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ, তখন আমি নিশাদের হাতটাই শক্ত করে ধরেছিলাম। আমি ভেবেছিলাম, প্রেম থাকলে এক কাপড়েও সংসার করা যায়। কিন্তু এই মধ্যবিত্ত সংসারে পা রেখে বুঝলাম, প্রেমের চেয়ে এখানে যৌতুক আর বাপের বাড়ির উপঢৌকনের দাম অনেক বেশি। আমার বাবা মা আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করেছেন, আর সেই সুযোগটাই এখন নিচ্ছে আমার শ্বশুর বাড়ির মানুষ। দুপুরের দিকে রিমার এক বান্ধবী বাসায় আসলো। রিমা ইচ্ছা করে আলমারি থেকে ওর বিয়ের কিছু গয়না বের করে বান্ধবীকে দেখাচ্ছিল, আর আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, বুঝলি রে সুমি, আজকালকার দিনে বাপের বাড়ি থেকে কিছু না এনে খালি হাতে শ্বশুর বাড়িতে এসে ওঠাটা একটা ফ্যাশন হয়ে গেছে। প্রেম করে বিয়ে করবে আর ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে। আমার বিয়ের সময় বাবা যদি 5 ভরি সোনা আর ফ্রিজ টিভি না দিত, তবে তো শ্বশুর বাড়ির লোক আমায় জ্যান্ত পুড়িয়ে মারত। আর আমাদের এই ঘরে দেখো, আজ তো একটা মানুষ এসে বসে বসে 4 বেলা গিলছে, অথচ বাপের বাড়ি থেকে একটা খাট পর্যন্ত দেওয়ার তৌফিক হলো না। সুমি নামের মেয়েটা বাঁকা হেসে আমার দিকে তাকালো। আমার আর সহ্য হলো না। আমি ঘর থেকে বের হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বুকটা ফেটে কান্না আসছিল। আমি তো নিশাদের কাছে কোনো সোনা দানা দামি শাড়ি চাইনি, আমি তো শুধু একটু সম্মান চেয়েছিলাম। কিন্তু প্রতিবেলা খাওয়ার সময়, প্রতিটা কাপড়ের দিকে তাকানোর সময় আমাকে মনে করিয়ে দেওয়া হয়, আমি বাপের বাড়ি থেকে কিছু আনি না। সন্ধ্যায় নিশাদ যখন অফিস থেকে ফিরল, ও আমার মুখ দেখেই বুঝে গেল কিছু একটা হয়েছে। ও ঘরে এসে আমার হাত দুটো ধরে বলল, কি হয়েছে চাঁদনি? মা বা রিমা আবার কিছু বলেছে? আমি নিশাদের বুকে মাথা লুকিয়ে কেঁদে ফেললাম। কিন্তু ওনাদের সব কথা ওকে বললাম না, কারণ আমি জানি নিশাদ এমনিতেই সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটে, তার উপর ঘরের এই অশান্তি ওকে আরো ভেঙে চুরমার করে দেবে। তাছাড়া ও যদি আবার প্রতিবাদ করে, শাশুড়ি আম্মা বলবেন বউ এসে ছেলেটাকে পর করে দিল। আমি চোখ মুছে বললাম, না নিশাদ, কিছু হয়নি, বাপের বাড়ির কথা মনে পড়ছিল খুব। নিশাদ আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে বলল, আমি জানি চাঁদনি, আমার এই ভাঙা ঘরে এসে তোমার অনেক কষ্ট হচ্ছে। তোমার বাপের বাড়ির মতো সুখ আমি হয়তো দিতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ভালো রাখার জন্য আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব। নিশাদের এই ভালোবাসাটুকুই আমার একমাত্র শক্তি। কিন্তু আমি জানি না, শাশুড়ি আর ননদের এই মানসিক নির্যাতন আর যৌতুকের খোঁটা সহ্য করে আমি কতদিন এই সংসারে টিকে থাকতে পারবো। বাস্তবতা যে প্রতিদিন আরো বেশি কঠিন হয়ে উঠছে। নিশাদের বুকে মাথা রেখে সে রাতে আমি অনেকক্ষণ চোখ বন্ধ করেছিলাম। ওর গায়ের চেনা সুবাস আর ভালোবাসার ওমটুকুই এই নর গুলজারে আমার একমাত্র শান্তির দ্বীপ। কিন্তু বাস্তবতার চাকা তো আর ভালোবাসায় ঘুরে না, ওটা ঘুরে চাল ডাল আর টাকার হিসাবে। পরদিন সকালেও যথারীতি একই নিয়মে যুদ্ধ শুরু হলো। নিশাদ ভোরে 1 কাপ চা খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ও দরজা দিয়ে বের হতেই ঘরে থমথমে ভাবটা যেন দ্বিগুণ হয়ে গেল। আমি রান্নাঘরে গিয়ে ভাতের হাঁড়ি চড়াতে যাব, এমন সময় ননদ রিমা এসে রান্নাঘরে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো। পরনে একটা দামি জর্জেট শাড়ি। ও আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি ভাবি, কাল তো ভাইয়ার কাছে বেশ চোখের পানি ফেললা। ভাইয়া তো তোমারে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল, কিন্তু নাটক করে তো আর পেট ভরবে না। আজ দুপুরে আমার শ্বশুর বাড়ির লোকজন আসবে,
মা বলছে দুপুরে রান্নার দায়িত্ব নাকি পুরোটাই তোমার। আমি অবাক হয়ে তাকালাম। তোমার শ্বশুর বাড়ির লোকজন আসবে? কিন্তু রিমা, আমি তো একলা এত পদের রান্না। আমার কথা শেষ হওয়ার আগে শাশুড়ি আম্মা বসার ঘর থেকে গলার আওয়াজ চড়ালেন। কেন পারবা না? বড়লোকের বেটি বলে কি হাত পায়ে ফোসকা পড়ে যাবে? রিমার শাশুড়ি ননদ আসবে, টেবিলে যদি ভালো মন্দ পদ না দেখে তবে আমাদের মুখ থাকবে? আর শোনো, বাজারে যা টাকা লাগতো তা তোমার ওই গুণধর স্বামী রাইখা গেছে, কিন্তু রান্নায় যেন কোনো খামতি না হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত এক নাগারে খাটলাম। পোলাও, রোস্ট, খাসির মাংস আর ডাল সব এক হাতে রাঁধলাম। গরমে আর খাটুনিতে আমার মাথা ঘুরছিল। সকাল থেকে পেটে এক ফোঁটা দানা পানিও পড়েনি। কিন্তু ওনাদের মন জয় করার একটা সুপ্ত ইচ্ছে হয়তো মনের কোথাও ছিল। ভাবলাম, আজ অন্তত ভালো রান্না করলে ওনারা খুশি হবেন। দুপুর একটায় রিমার শাশুড়ি আর ওনার যা আসলেন। বসার ঘর থেকে ওনাদের হাসাহাসি আর খোশ গল্পের আওয়াজ আসছিল। শাশুড়ি আম্মা সবাইকে টেবিলে ডেকে বসালেন। আমি দূর থেকে দেখছিলাম। রিমার শাশুড়ি মাংসের বাটিটা টেনে নিয়ে মুখে দিয়ে মুখটা কেমন যেন কুঁচকে ফেললেন। ওনার মুখ দেখে শাশুড়ি আম্মা ব্যস্ত হয়ে বললেন, কি হইল বিয়ান সাহেব, তরকারি পছন্দ হয় নাই? রিমার শাশুড়ি হাতের চামচটা প্লেটে সশব্দে ফেলে দিয়ে বললেন, আরে না বিয়ান, মাংসের পিসগুলো দেখছেন কেমন ছোট ছোট। রিমা তো বলল আপনার বড় ছেলের বউ নাকি কোন কোটিপতির মেয়ে। তা কোটিপতির মেয়ের হাতে রান্নার বহর তো দেখলাম। মাংসের পিস দেখলেই বোঝা যায় কেপ্টে ঘরের মেয়ে। আসলে ফকিন্নি স্টাইলে বাপের বাড়ি থেকে পালায় আসলে যা হয় আর কি। রান্না বান্নাতেও সেই ছোট লোকের ছাপ। রিমা ওনার কথার পিঠে ফোড়ন কেটে বলল, ঠিক বলছেন আম্মা, বাপের বাড়ি থেকে তো একটা চামচও আনার তৌফিক হয় নাই ওনার। রান্নার তেল মশলাও তো আমার ভাইয়ার পকেট কাটার। ওনার মন বড় হবে কেমনি? ড্রয়িং রুমের পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি নিজের কান দুটো চেপে ধরলাম। আমার রান্না খারাপ হয়নি। ওনারা শুধু আমাকে আর আমার বাপের বাড়ির নাম ধরে অপমান করার একটা উছিলা খুঁজছিলেন। মেহমানরা খাওয়া দাওয়া শেষ করে বিকেল 4টে নাগাদ বিদায় নিলেন। ততক্ষণে আমার খিদায় পেট চোচো করছে, শরীর কাঁপছে। শাশুড়ি আর রিমা ওনাদের এগিয়ে দিতে নিচে গেলেন। আমি গুটি গুটি পায়ে রান্নাঘরে গেলাম। ভাবলাম, সবার খাওয়ার পর যা বেঁচেছে তা দিয়ে একটু মুখে দেব। কিন্তু টেবিল আর হাঁড়িগুলোর দিকে তাকাতে আমার চোখ দিয়ে আবার পানি চলে এলো। পোলাওর চালের একটা দানা অবশিষ্ট নেই। খাসির মাংসের বাটিটা একদম ধুয়ে পরিষ্কার করে ফেলা হয়েছে। এমনকি সকালে দুটো বাসি রুটি ছিল, সেটাও ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। ওনারা ইচ্ছা করে একটা দানাও আমার জন্য রাখেননি। ঠিক তখনই রিমা আর শাশুড়ি আম্মা ঘরে ঢুকলেন। রিমা আমাকে শূন্য হাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হেসেই খুন। কি ভাবি, ভাত খুঁজতেছ? উফ, তোমার শ্বশুর বাড়ির লোক এত পছন্দ করে খাইছে যে এক ফোঁটা অবশিষ্ট নাই। তা বাপের বাড়ির অহংকার দেখায় তো কাল 4 বেলার হিসাব দিচ্ছিলা, আজ না হয় একবেলা উপোসই থাকলা। বড়লোকের বেটিদের একটু ডায়েট করা ভালো। শাশুড়ি আম্মা পাশ থেকে বললেন, আরে ছাড় তো রিমা, ওনার ভাইয়া আসুক, ওনারে আবার রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনে খাওয়াবে। আমাদের ঘরের মোটা চালের ভাত ওনার পেটে সইবে কেন? আমার ভেতরের কান্নাটা এবার হঠাৎ করে এক তীব্র জেদে রূপ নিল। আমি চোখ মুছলাম। আর কত? ভালোবেসে ঘর ছেড়েছি বলে কি নিজের আত্মসম্মানটা ওই ড্রেনের পানিতে বিসর্জন দিতে হবে? নিশাদ আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু ওর অনুপস্থিতিতে এই প্রতিদিনের লাঞ্ছনা আমাকে জ্যান্ত লাশ বানিয়ে দিচ্ছে। আমি নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। চোখের নিচের কালো দাগ আর শুকিয়ে যাওয়া মুখটা দেখে নিজেকেই নিজে চিনতে পারছিলাম না। আচমকাই আমার মনে পড়লো আমার আলমারির ভেতরের একটা ছোট ডায়েরির কথা। বিয়ের আগে আমি যখন ওল্ড ডিওএইচএস এর একটা নামী কোচিং সেন্টারে পার্ট টাইম পড়াতাম, তখন আমার নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল। বাবা মা সম্পর্ক ছিন্ন করলে আমার সেই জমানো টাকা আর আমার সার্টিফিকেটের ফাইলটা এখনো আমার কাছে আছে। আমি তো অশিক্ষিত নই, আমি তো পঙ্গু নই। তবে কেন অন্যের ঘরের এক মুঠো ভাতের জন্য প্রতিদিন এভাবে কুকুরের মতো অপমান সহ্য করব? আমি আলমারি খুলে আমার ফাইলের ধুলো ঝাড়লাম। ঠিক করে নিলাম, কাল থেকে আমি চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া শুরু করব। নিশাদকে কিচ্ছু জানাবো না। ও যখন জানবে তখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে ওনাদের এই 4-5 বেলা খাওয়ার খোটার জবাব দেব। সন্ধ্যা 7টায় নিশাদ অফিস থেকে ফিরল। ওর হাতে একটা ছোট প্লাস্টিকের প্যাকেট। ও ঘরে ঢুকে ক্লান্ত হেসে বলল, চাঁদনি, দেখো কি এনেছি। তোমার প্রিয় গরম গরম জিলিপি আর সিঙ্গারা। দুপুরে ঠিক মতো খেয়েছো তো? আমি নিশাদের হাতের প্যাকেটটার দিকে তাকালাম, তারপর নিশাদের চোখের দিকে তাকিয়ে হাসলাম। এই প্রথম আমার হাসির পেছনে কোনো লুকানো কান্না ছিল না,
ছিল এক অদ্ভুত দৃঢ়তা। আমি মনে মনে বললাম, নিষাদ, তোমার ভালোবাসার মর্যাদা আমি রাখবো, কিন্তু তোমার এই পরিবারকে আমি বুঝিয়ে দেব চাঁদনি কারো দয়া বা খোটার ভাত খেতে এ বাড়িতে আসেনি। পরদিন সকাল থেকে আমার শরীরটা অন্যরকম এক শক্তিতে কাজ করছিল। নিষাদকে যখন নাস্তা গুছিয়ে দিচ্ছিলাম, ও আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার চাঁদনি, আজ তোমাকে খুব চনমনে লাগছে, কোনো ভালো খবর আছে নাকি? আমি হাসলাম, বললাম, ভালো খবর আসবে নিষাদ, খুব জলদি আসবে। নিষাদ অফিসে চলে যাওয়ার পরপরই আমি আমার আলমারি থেকে সবচেয়ে মার্জিত আর সাধারণ একটা সুতির শাড়ি বের করে পরলাম। সার্টিফিকেট আর সিভি গুছিয়ে ফাইলে নিলাম। গতকাল রাতে ফোন একটা নামি ইংলিশ মিডিয়াম স্কুলে ইন্টারভিউর সময় ঠিক করে রেখেছিলাম। আমি যখন ঘর থেকে বের হয়ে মেন দরজার দিকে যাচ্ছি, ড্রয়িং রুমে বসে থাকা রিমা আর শাশুড়ি আম্মার চোখ গিয়ে পড়লো আমার উপর। রিমা হাতের মোবাইলটা নামিয়ে কটমট করে তাকিয়ে বলল, ওমা, সাজগোজ করে মহারানী চললেন কই? ঘরে এত কাজ পড়ে আছে আর উনি ডানা মেলা উঠতেছেন। শাশুড়ি আম্মা সোফা থেকে উঠে এসে আমার পথ আগলে দাঁড়ালেন। ওনার চোখ দুটো বিষাক্ত সাপের মতো ছোট হয়ে এলো। কার পারমিশন নিয়ে এই বাড়ি থেকে বের হচ্ছে শুনি? নিশাদ জানে নাকি বাপের বাড়ির বড়লোকি দেমাক দেখায় নিজের ইচ্ছা মতো চলবা? আমি ওনাদের দিকে তাকালাম। আজ আমার চোখে কোনো ভয় বা পানি ছিল না। আমি খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম, মা, আমি বাইরে যাচ্ছি একটা দরকারে। আর নিশাদকে জানানোর প্রয়োজন মনে করিনি, কারণ আমি তো কোনো অপরাধ করতে যাচ্ছি না। মুখের উপর কথা, দেখছো মা, কত বড় সাহস! রিমা চিৎকার করে উঠল। আমি আর ওনাদের কোনো কথার উত্তর না দিয়ে সোজা দরজা খুলে বেরিয়ে গেলাম। পেছন থেকে শাশুড়ি আমার গালিগালাজ আর অভিশাপের আওয়াজ আমার কান পর্যন্ত আসছিল। কিন্তু আজ আমি আর থামলাম না। স্কুলের প্রিন্সিপাল ম্যাম আমার সিভি আর আগের পার্ট টাইম পড়ানোর অভিজ্ঞতা দেখে বেশ মুগ্ধ হলেন। ওনার নেওয়া ছোট একটা ডেমো ক্লাসেও আমি আমার সেরাটা দিলাম। সবশেষে ম্যাম আমার দিকে তাকিয়ে হাসলেন। মিসেস চাঁদনী, আপনার ইংলিশ কমিউনিকেশন এবং পড়ানোর ধরন খুবই দুটোই চমৎকার। আমাদের স্কুলে একজন 4 টাইম টিচার দরকার ছিল। আমরা আপনাকে সিলেক্ট করছি। সামনের সপ্তাহের 1 তারিখ থেকে আপনি জয়েন করতে পারেন। স্টার্টিং স্যালারি 25,000 টাকা। 25,000 টাকা? টাকার অঙ্কটা আমার বাপের বাড়ির তুলনায় হয়তো কিছুই না, কিন্তু আজ এই মুহূর্তে এই টাকাটা আমার কাছে কোটি টাকার চেয়েও দামি মনে হলো। এটা আমার নিজের যোগ্যতার টাকা। এই টাকায় কেউ আমাকে 4-5 বেলা খাবার খোটা দেওয়ার সাহস পাবে না। স্কুল থেকে যখন বের হলাম, তখন আকাশে চমৎকার রোদ। রিকশায় চড়ে বাড়ি ফেরার সময় আমি বুক ভরে নিঃশ্বাস নিলাম। অনেকদিন পর নিজেকে আবার জ্যান্ত মনে হলো। কিন্তু বাড়ির দরজায় পা দিতে আমার ভেতরের সব আনন্দ কর্পূরের মতো উড়ে গেল। ড্রয়িং রুমে পা রাখতে দেখি থমথমে পরিবেশ। সোফায় শাশুড়ি আম্মা, রিমা তো আছেনই, ওনাদের সাথে বসে আছে নিশাদের মেজো মামা, যিনি এই পরিবারের সমস্ত বড় সিদ্ধান্ত নেন। আর এক কোণে মাথা নিচু করে বসে আছে নিশাদ। ওর মুখটা কালো হয়ে আছে। আমি ঘরে ঢুকতেই মেজো মামা গম্ভীর গলায় বললেন, এই যে বড়লোকের বেটি আসলেন, তা বলি মা, বিয়ের 6 মাস যাইতে না যাইতে দিনের বেলা কার সাথে ডেটে যা হইল? স্বামী অফিসে, আর ওনার কোনো পাত্তাই নেই। আমি স্তব্ধ হয়ে গেলাম। শাশুড়ি আম্মা ওনার ভাঙা গলায় কাঁদতে কাঁদতে নিষাদকে বললেন, দেখলি নিষাদ, তোর এই বউ তোরেও গুনে না, আমারেও গুনে না। আজ সকালে ওরে কত বারণ করলাম বাইরে যাইতে, আমার মুখের ওপর কথা শোনায় কার সাথে যেন দেখা করতে চলে গেল। এই মেয়ে তো এই বংশের মুখ পুরাবে। রিমা পাশ থেকে বলল, ভাইয়া, আমি তোমার আগেই বলছিলাম এই মেয়ে সুবিধাজনক না। বাপের বাড়ি থেকে কিছু আনে নাই, এখন বাইরে বাইরে কি করতেছে কে জানে। আমি নিষাদের দিকে তাকালাম। নিষাদ আমার দিকে এমন এক দৃষ্টিতে তাকালো, যে দৃষ্টিতে অবিশ্বাস আর গভীর কষ্ট মেশানো ছিল। ও বসা থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালো। ওর গলা কাঁপছিল। চাঁদনি, মা যা বলছে তা কি সত্যি? তুমি আজ সকালে আমাকে না জেনে কোথায় গিয়েছিলে? কার সাথে দেখা করতে গিয়েছিলে? নিষাদের এই প্রশ্নটা আমার বুকে তীরের মতো বিঁধল। যে মানুষটার ভালোবাসার উপর ভরসা করে আমি নিজের পরিবার ছেড়েছি, সেও আজ আমাকে সন্দেহ করছে। শাশুড়ি আর ননদের বুনে দেওয়া বিষাক্ত ফাঁদেও পা দিয়ে দিল। আমার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু পরক্ষণে আমি ব্যাগ থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বের করলাম। সজোরে ওটা ড্রয়িং রুমের সেন্টার টেবিলে আছাড় দিয়ে ফেললাম। আমি মেজো মামা আর শাশুড়ি আম্মার দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, কার সাথে দেখা করতে গিয়েছিলাম? শুনবেন, আমার নিজের যোগ্যতার সাথে দেখা করতে গিয়েছিলাম। এই যে দেখুন, এটা আমার চাকরির নিয়োগপত্র। আগামী মাস থেকে আমি 25,000 টাকা বেতন পাবো। সবাই চুপ হয়ে গেল। পুরো ঘরে পিনপতন নীরবতা।
আমি নিষাদের চোখে চোখ রেখে বললাম, নিষাদ, তোমার মা আর বোন প্রতিদিন আমাকে খোঁটা দেয় যে আমি 4-5 বেলা খাই। আমি নাকি তোমার পকেট কেটে তোমার উন্নতি থামিয়ে দিচ্ছি। ওনারা প্রতিদিন দুপুরে আমার জন্য হাঁড়িতে এক মুঠো ভাতও অবশিষ্ট রাখে না। ওনারা খোঁটা দেয় আমার বাবা আমাকে এক কাপড়ে তাড়িয়ে দিয়েছে বলে। তুমি তো সারাদিন অফিসে থাকতে নিষাদ, তুমি কি দেখেছ তোমার অনুপস্থিতিতে এই ঘরে আমার ওপর কি মানসিক নির্যাতন চলে? নিষাদ হতভম্ব হয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটার দিকে তাকালো, তারপর ওর মায়ের দিকে তাকালো। মা, এসব কি শুনছি? তোমরা চাঁদনিকে খেতে দাও না? শাশুড়ি আম্মা থতমত খেয়ে গেলেন। আরে না, ও তো বানিয়ে বলছে। আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, আর বানাতে হবে না মা, আজ এই মেজো মামার সামনেই সব হিসাব পরিষ্কার হবে। আমি নিষাদের হাতটা ধরলাম। নিষাদ, তুমি বলেছিলে না প্রমোশন হলে আলাদা বাসা নেবে? আমাদের আর প্রমোশনের জন্য অপেক্ষা করতে হবে না। আমার এই 25,000 আর তোমার বেতন মিলে আমরা আজ রাতে এই ঘর ছাড়বো। আমি ভালোবেসে এই বাড়িতে এসেছিলাম, কারো কেনা দাসী হয়ে প্রতিদিন অপমানিত হতে আসিনি। নিষাদ ওর মায়ের দিকে তাকালো, তারপর ওর বোনের দিকে। ওনাদের অপরাধী মুখগুলো দেখে নিষাদের বুঝতে আর বাকি রইল না যে চাঁদনি একটা বর্ণ মিথ্যা বলেনি। নিষাদ আমার হাতটা শক্ত করে চেপে ধরল। ওর চোখে এখন অনুশোচনার তীব্র জেদ। মেজো মামা এতক্ষণ বেশ জাঁকিয়ে বসেছিলেন বিচার করতে, কিন্তু চাঁদনির 25,000 টাকার চাকরির কাগজ আর শাশুড়ি রিমার মুখ চুন হয়ে যাওয়া দেখে তিনি কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে পড়লেন। গলা খাকারি দিয়ে বললেন, উহুম। তা নিষাদ, তোদের নিজেদের ভেতরের ব্যাপার তোরা বসে মিটিয়ে নে, আমার আবার একটু বাজারে যাওয়া লাগবে। মামা যেভাবে এসেছিলেন তার চেয়ে দ্বিগুণ গতিতে ড্রয়িং রুম থেকে চম্পট দিলেন। নিষাদ তখনও স্তব্ধ হয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটার দিকে তাকিয়েছিল। ওর চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ও আমার দিকে তাকিয়ে অপরাধী সুরে বলল, চাঁদনি, তুমি এত বড় একটা কষ্ট বুকে চেপে রেখেছিলে, আর আমি অন্ধের মতো ভেবেছিলাম আমার মা বোন তোমাকে খুব ভালোবাসে। আমাকে ক্ষমা করে দাও চাঁদনি। আমি কিছু বলার আগে শাশুড়ি আম্মা আবার ওনার চিরাচরিত নাটকে কান্না জুড়ে দিলেন। ওরে নিষাদ, তুই একটা পরনিন্দুক মেয়ের কথায় নিজের জন্মদাত্রী মাকে এভাবে ভুল বুঝবি? আমরা ওরে খেতে দিই না, ও তো নিজেই বড়লোকের বেটি। আমাদের গরিবের ঘরে রান্না নাকি ওনার মুখে রুচে না, তাই ও নিজেই খেত না। এখন আমাদের দোষ দিচ্ছে? রিমাও মায়ের সুর মিলিয়ে বলল, হ্যাঁ ভাইয়া। আর এই যে চাকরির কাগজ দেখাচ্ছে, কি জানি বাবা, আজকালকার মেয়েদের এত সহজে কে চাকরি দেয়? নিশ্চয়ই বাপের কোনো চেনা পরিচিত জায়গায়। চুপ করো রিমা। নিষাদের গগন বিদারী চিৎকারে পুরো ঘরটা যেন কেঁপে উঠল। আমি নিষাদকে এর আগে কখনো এতটা রেগে যেতে দেখিনি। ওর ফর্সা মুখটা রাগে একদম টকটকে লাল হয়ে গেছে, হাতের রগগুলো ফুলে উঠেছে। নিষাদ ওর মায়ের দিকে তাকিয়ে বলল, মা, ছোটবেলা থেকে দেখে এসেছি বাবা মারা যাওয়ার পর তুমি কত কষ্ট করে আমাদের বড় করেছো। তাই তোমার অন্যায় আবদারগুলোকে আমি সবসময় মায়ের ভালোবাসা ভেবে মাথা পেতে নিয়েছি। কিন্তু আজ তুমি যেটা করলে সেটা কোনো মায়ের কাজ না। চাঁদনি আমার ঘরের লক্ষ্মী। ও নিজের এত বড় লোকের বাড়ি গাড়ি, বাবা মায়ের আদর ছেড়ে শুধু আমার ভালোবাসার টানে এক কাপড়ে এই ভাঙা ঘরে চলে এসেছে। আর তোমরা ওরে এক মুঠো ভাতের জন্য এত বড় অপমান করলা। ও রিমার দিকে আঙুল উঁচিয়ে বলল, আর রিমা, তুই যে যৌতুকের খোঁটা দিচ্ছিস, তোর বিয়ের সময় বাবা যা দিয়েছিল তা বাবার সামর্থ্য অনুযায়ী দিয়েছিল। চাঁদনির বাবা দেয়নি, কারণ চাঁদনি আমার হাত ধরেছে, ওনার টাকার হাত ধরেনি। আজ থেকে এই বাড়িতে চাঁদনি কোনো কথা শুনবে না। নিষাদ আমার হাত ধরে সোজা বেডরুমের দিকে হাঁটা দিল। রুমে ঢুকে নিষাদ আলমারি খুলে ওর আর আমার জামা কাপড় একটা বড় ট্রলি ব্যাগে ভরতে শুরু করলো। ওনার হাত কাঁপছিল। আমি ওর হাতটা চেপে ধরলাম। নিষাদ, কি করছে এগুলো? নিষাদ আমার দিকে তাকালো। ওর চোখে এখন আর কোনো দ্বিধা নেই, আছে এক কঠিন সিদ্ধান্ত। ও বলল, চাঁদনি, এই নরকে আমি তোমাকে আর একটা মুহূর্ত রাখবো না। আমার পৌরসত্ব এতটাও সস্তা না যে আমার বউ নিজের যোগ্যতায় চাকরি পেয়েও এখানে চোরের মতো মাথা নিচু করে থাকবে। আমরা আছি, এখনই এই ঘর ছাড়বো। আমি নিষাদকে আর বাধা দিলাম না, কারণ আমি জানি এই বিষাক্ত পরিবেশ থেকে বের না হলে আমাদের ভালোবাসাটাই একদিন এই অশান্তির আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আমরা যখন ব্যাগ গুছিয়ে ড্রয়িং রুমে এলাম, শাশুড়ি আম্মা সোফায় বসে ফুফিয়ে কাঁদছিলেন, আর রিমা মুখে হাত দিয়ে দাঁড়িয়েছিল। ওনারা হয়তো ভেবেছিলেন নিষাদ বড় জোর একটু রাগারাগি করবে, কিন্তু সত্যি সত্যি বউকে নিয়ে ঘর ছেড়ে চলে যাবে এটা ওনাদের কল্পনার বাইরে ছিল। নিশা দরজার কাছে গিয়ে দাঁড়ালো। ওর মায়ের দিকে তাকিয়ে শেষবারের মতো বলল, মা, প্রতি মাসে তোমার খরচের টাকা আমি ঠিকই পাঠিয়ে দেব, কারণ সন্তান হিসেবে ওটা আমার দায়িত্ব।
কিন্তু এই ঘরের বউ হিসেবে চাঁদনিকে তোমরা যে অধিকার আর সম্মান দিতে পারোনি, সেই সম্মান আমি ওকে নিজের ঘরে দেব। আমরা যখন নিচে নেমে এলাম তখন রাত 8টা। শহরের বুকে নিয়ন আলোগুলো জ্বলছে। রিকশায় চড়ে আমরা যখন একটা অচেনা গন্তব্যের দিকে যাচ্ছিলাম, তখন আমার পিঠে নিষাদের শক্ত হাতের স্পর্শ। আমি নিষাদের কাঁধে মাথা রাখলাম। আজ আমার পেটে ক্ষুধা আছে, কিন্তু মনের ভেতরে সেই দীর্ঘদিনের হাহাকার আর কষ্টটা এক নিমিষে হাওয়া হয়ে গেছে। আমি মৃদু হেসে বললাম, নিষাদ, এখন থেকে কিন্তু আমাকে রোজ 5 বেলা রান্না করে খাওয়াতে হবে। ফাঁকি দেওয়া চলবে না। নিষাদ আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরল। ও হেসে বলল, 5 বেলা কেন চাঁদনি? এবার নিজের কামাইয়ের টাকায় রাজভোগ খাবে। কারোর বাপের সাধ্য নেই আর তোমার ভাতের হিসাব করে। রিকশাটা আমাদের নিয়ে এক নতুন জীবনের দিকে এগিয়ে চলল, যেখানে কোনো বিষাক্ত খোঁটা নেই, কোনো মেপে রাখা ভাতের হাঁড়ি নেই। আছে শুধু দুটো মানুষের আত্মসম্মান আর এক বুক ভালোবাসা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্টস করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।